অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আরও একটি নতুন আয়োজনে হাজির হতে পেরেছি। শূন্য থেকে জব প্রস্তুতির এটি লেকচার 4 পার্ট 2। জেরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে কথা চলছে। গত ক্লাসে আমরা জেরান্ডের বিষয়টি শেষ করেছি, আজকে আমরা পার্টিসিপল নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছ, তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। যারা নতুন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ক্লাসগুলো নিয়মিত নেওয়া হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9:30 সেক্ষেত্রে নিয়মিত আপডেট পাওয়ার জন্য, ক্লাস হওয়া না হওয়া নিয়ে যে আপডেটগুলো থাকে বিভিন্ন ইনফরমেশনের জন্য হলেও তোমরা যুক্ত থাকতে পারো আমার পেজের সঙ্গে facebook.com/englishmoja1 এবং আমার গ্রুপের সঙ্গে কানেক্ট হতে পারো ইংলিশ মজা উইথ রফিক স্যার। তো এই হলো প্রারম্ভিক কথা। এবার আমরা দেখে নিই যে গত দিনে আসলে কোথায় আমরা শেষ করেছিলাম আর আজকে কোথায় থেকে শুরু হবে। এই হলো মাস্টার প্ল্যান 1। যারা নতুন যুক্ত হয়েছ, এই লেকচার 1 শেষ হয়েছে, 2 শেষ হয়েছে, 3 শেষ হয়েছে, এর ভিতরে প্র্যাকটিসগুলো হয়ে গেছে। লেকচার 4 চলছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। তো গতদিনে আমরা জেরান্ড নিয়ে কিন্তু অনেক কথা বলেছি, একেবারে বিশদ অনেক সময় ধরেই কথা বলেছি এবং একেবারে বেসিক থেকে শেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা পার্টিসিপল শিখব। এই পার্টিসিপল শেখার সময় আমরা তুলনামূলক বিশ্লেষণ করব যে জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। জেরান্ডের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, পার্টিসিপলের সঙ্গে আইএনজি থাকে। আজকে কিন্তু আমরা পার্থক্যটা নির্ণয় করতে শিখব। এটির জন্য তোমরা সবাই নিট বইয়ের পেজ 216 বের করে ফেলো। মূল আয়োজনে যাবার পূর্বে তোমরা সবাই যে কাজটি করবে, লাইক বাটনে একটু হিট করে দেবে অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে দেবে। ভিডিওটা একটু শেয়ার করে দাও। যারা শেয়ার করে দিয়েছো তারা একটু ডান লিখে দাও। আর গত দিনের যে আমার জেরান্ডের ক্লাসটি ছিল, সেই ক্লাসটা তোমরা কতটুকু বুঝেছো বা কোনো প্রবলেম ফেস করেছো কিনা একটু আমাকে জানাতে পারো। ওকে, তাহলে আমরা যে কাজটি করব, নিট বইয়ের পেজ 216 বের করে ফেলবো। সবাই হাতে নিট বইটি নিয়ে ফেলো। আচ্ছা, তামিম ইসলাম, আ ম্যান উইথ ক্রাউন লিভিং ইন আ প্লেস। হিয়ার লিভিং ইজ আ পার্টিসিপল। সরি, নাউনের পরে পার্টিসিপল হিসেবে বসেছে, এটা তামিম ইসলাম। ওকে, ঠিক আছে, আমরা আয়োজনে ফিরে যাই। আলোচনাটি শুরু করছি আমরা। সবাই বইটি খুলে ফেলো। আর মূল আয়োজনে যাবার পূর্বে আরেকটি বিষয় বলি, আমাদের আলোচনা শেষে কিন্তু তোমাদের জন্য অবশ্যই গ্র্যান্ড টেস্ট রয়েছে জেরান্ড এবং পার্টিসিপলের ওপরে, ঠিক আছে? সুতরাং সব শেষের টেস্টটি অবশ্যই ভালো করে দেওয়া চাই, আর তার জন্য অবশ্যই শুরু থেকেই মনোযোগের সঙ্গে ক্লাসগুলো করা চাই। ওকে, হ্যাঁ, আমার সঙ্গে অনেকেই নতুন লাইভে যুক্ত হয়েছো। ক্লাসটি করতে থাকো, দেখো যে জেরান্ড পার্টিসিপল ভালোভাবে বুঝতে পারো কিনা। তো জেরান্ডের প্রারম্ভিক যে কথাগুলো গতদিন আমরা শেষ করেছি, জেরান্ড নিয়ে আজকে কথা বলবো না। তো সেক্ষেত্রে আমরা পার্টিসিপলটা শুরু করব। আর এই পার্টিসিপল আলোচনা করতে যে যদি জেরান্ডের কোনো প্রসঙ্গ এসে যায় তখন আমরা বলবো। ওয়েল, এই হচ্ছে পার্টিসিপল। তো বলা হচ্ছে পার্টিসিপল ভালোভাবে বুঝতে গেলে একটি বাক্যে অ্যাডজেক্টিভের অবস্থান সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। অর্থাৎ সহজ কথায়, এটি গতদিনে আমি বলেছি যে একটা পার্টিসিপল মানেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে ঠিক সেখানে সেখানেই পার্টিসিপল বসতে পারে। কঠিন করে নেওয়ার দরকার নেই, কঠিন করে ভাবার দরকার নেই, সহজ করে ভাবার চেষ্টা করি আমরা। অ্যাডজেক্টিভ পার্টিসিপল এর ভিতরে তেমন কোনোই ভিন্নতা নেই। শুধু ভিন্নতা হলো যে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে সেটিকে আমরা পার্টিসিপল বলতে পারছি, আর পার্টস অফ স্পিচের দিক থেকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারছি। ওয়েল, অর্থাৎ একটি বাক্যে অ্যাডজেক্টিভ যেখানে বসতে পারে ঠিক সেখানেই, সেই জায়গাতেই কিন্তু পার্টিসিপল বসতে পারে। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য আমরা এটিকে হাইলাইট করে নেব।
এবং যখন আমাদের ভার্বের আলোচনা থাকবে এবং অন্য লেসনগুলো আসবে, সেখানে আমি পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলটাকে হাইলাইট করব। কারণ আজকে যদি আমি শুধুমাত্র এই দুটো নিয়েও কথা বলি, তাহলে যেটা হবে, প্রেজেন্ট পার্টিসিপল আমরা অত সময় দিতে পারবো না। আর প্রেজেন্ট পার্টিসিপল সময় দিতে না পারলে কিন্তু তোমাদেরকে আমি জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে তুলনামূলক বিশ্লেষণ, ওটা আমি দেখাতে পারবো না। সেই জন্য আমার মূল ফোকাসটা থাকবে প্রেজেন্ট পার্টিসিপলের দিকে। সো পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলটাকে আপাতত আমরা স্কিপ করছি, একটু অ্যাভয়েড করছি, ঠিক আছে? ওকে, পরবর্তীতে কোনো না কোনো সময় এই কোনো না কোনো লেসনের সঙ্গে আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো মূল ফোকাস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমি একেবারে স্কিপ করে আসলাম। ঠিক তোমাদের বইয়ে হাতে যে বইটি রয়েছে সেখানে দেখো এই শিরোনামটি রয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে 4টি অবস্থানে বসে। কয়টি অবস্থানে? 4টি অবস্থানে বসে। স্পেশালি 4টি অবস্থান আমরা একটু মনে রাখব। নাউনের পূর্বে প্রি ডিটারমিনার হিসেবে অ্যাডজেক্টিভ বসে। নাউন এর পূর্বে রাইট প্রি মডিফায়ার হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল বসে। আচ্ছা, তোমাদের কি একটি কথা মনে আছে যে লাইক কিভাবে তোমাদেরকে পার্টিসিপল এবং জেরান্ড গঠন করতে হয়? লাইক দিস, আমি একটু বলে দিই তোমাদের। যখনই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, তখনই সেটা কিন্তু পার্টিসিপল হয়ে যায়। আমি গত দিনের কথাটাকে জাস্ট এখানে রিপিট করছি, পার্টিসিপল। আর পার্টিসিপল মানেই যে অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু আমি গতদিনে তোমাদের বলে দিয়েছি। তোমাদের কি মনে আছে সেটি? আশা করি মনে আছে। ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটি হয় পার্টিসিপল, আর পার্টিসিপলের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা ভুলে গেছো তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই আইএনজি যুক্ত শব্দগুলোকে নিয়েই বেসিক্যালি আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে যেটি বলছিলাম যে নাউনের পূর্বে, এই হচ্ছে নাউনের ঠিক পূর্বে আইএনজি যুক্ত যে শব্দটি থাকে সেটিকে আমরা বলছি পার্টিসিপল। তুমি লক্ষ্য করে দেখো, আই স আ ওয়াকিং ম্যান, আমি একটি হেঁটে চলা মানুষকে দেখেছিলাম। নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড, পাপিয়া একটি গায়ক পাখি। তুমি লক্ষ্য করে দেখো, বার্ড এবং তার আগে রয়েছে সিঙ্গিং। তুমি যেটা করবে, ম্যানের নিচে আন্ডারলাইন করো, এর নিচে লিখে দাও নাউন। লিখেছ? বার্ডের নিচে আন্ডারলাইন করে লিখে দাও নাউন। ওকে, সো এটিও নাউন। এবং আরেকটি শব্দ রয়েছে আ বার্কিং ডগ, এই ডগের নিচে আন্ডারলাইন করো। এই 3টি শব্দই কিন্তু নাউন। সো নাউনের আগে যখন আমি ভার্বের সঙ্গে আইএনজি পেয়েছি, তখন কিন্তু সেটাকে এই নিয়ম অনুযায়ী সেটিকে আমি কিন্তু বলছি পার্টিসিপল। ভালো করে বুঝে নাও, সেটিকে কি বলছি? পার্টিসিপল। তো ধরো এখান থেকে আমি যে শর্টকাট টেকনিকটা তোমাদেরকে লিখে নিতে বলবো, বা যাদের বই রয়েছে তারা একটু দেখে নাও। শর্টকাটটা হচ্ছে বেসিক্যালি আর্টিকেল, রাইট? এই হচ্ছে আর্টিকেল, অন্য কথা ডিটারমিনার। ঠিক এরপরেই বসে পার্টিসিপল। এই যে আইএনজি যুক্ত শব্দটিকে বলছি আমরা পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। এবং তারপরেই থাকে হচ্ছে নাউন। ক্লিয়ার? কিন্তু সমস্যা হয় অন্য জায়গাতে। তোমাকে যখন আমি এই নিয়মটা, এই রুলসটা আমি শেখাচ্ছি, তখন পরীক্ষাতে হুবহু এই ধরনেরই একটা জিনিস আসে যেটি কিনা তুমি বুঝতে পারো না। লাইক দিস, আমি তোমাদেরকে সেই তুলনামূলক বিশ্লেষণটা জাস্ট দেখানোর চেষ্টা করছি। যেমন আমি যদি বলি যে ইট ইজ আ ওয়াকিং স্টিক, একটু বোঝার চেষ্টা করো। ইট ইজ আ ওয়াকিং স্টিক। এবার আমি ওয়াকিংয়ের নিচে আন্ডারলাইন করলাম এবং আন্ডারলাইন করে তোমাকে দুটো অপশান দিচ্ছি। অপশান এ এটিকে আমি জেরান্ড বলবো, অপশান বি এটাকে আমি পার্টিসিপল বলবো। তো ওয়াকিংয়ের নিচে যখন আন্ডারলাইন করা হয়েছে, অনেকের মাথাতে কিন্তু এই মুহূর্তে যে জিনিসটি এসে গেছে, দেখো হুবহু কিন্তু আগের মতো স্ট্রাকচার। তুমি খেয়াল করে দেখো, আইএনজি এবং এখানেও আইএনজি, তার আগে আর্টিকেল রয়েছে, অন্যান্যগুলোতেও কিন্তু আর্টিকেল রয়েছে। সুতরাং যাদের একটু ধারণা থাকবে, শুধুমাত্র বেসিক না বা একেবারে অভ্যন্তরীণ বিষয়গুলো যারা বুঝবে না, শুধুমাত্র এই শর্টকাট স্ট্রাকচার অবলম্বনে বা আমি এতক্ষণ যা শিখালাম, অনেকেই গণহারে কিন্তু এটিকে বলে ফেলবে, কি বলে ফেলবে? পার্টিসিপল বলে ফেলবে। বাট নো, এখানে ওয়াকিংটাকে আমরা পার্টিসিপল বলতে পারছি না, এখানে এটা রাইট উত্তর হচ্ছে জেরান্ড। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর করেছো।
দেখো এখান থেকেই কিন্তু সমস্যাটা শুরু, এখান থেকেই সমস্যাটা শুরু। আমি তোমাদের এর আগে বলেছি যে জেরান্ড পার্টিসিপলের যে দ্বন্দ্বের জায়গাটা, সেটি বেসিক্যালি যখন আমরা পার্টিসিপল শুরু করব তখনই কিন্তু জেরান্ড এবং পার্টিসিপলের তুলনামূলক বিশ্লেষণটা দেখাতে পারবো। তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার এইগুলো আপনি যেগুলো শেখালেন আর এইটা, এর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? রাইট, পার্থক্যটা হলো, তুমি এবার খেয়াল করে দেখো, এখানে যতগুলো ওয়াকিং আছে এই বাক্যটাকে তুমি এইভাবে তৈরি করতে পারবে, ম্যান ইজ ওয়াকিং বলতে পারো কি না? ম্যান ইজ ওয়াকিং বলতে পারো। বার্ড ইজ সিঙ্গিং, পাখি গান গায় বলতে পারো। ডগ ইজ বার্কিং, কুকুর ঘেউ ঘেউ করে বলতে পারো। কিন্তু তুমি কি বলতে পারো স্টিক ইজ ওয়াকিং, হাঁটার লাঠি হাঁটছে? এটিকে বলা যায়? হাঁটার লাঠি হাঁটছে এটিকে বলা যায় না। আসলে ওয়াকিং স্টিক একটি জিনিসকে বোঝায়। আমার কথাটা ভালো করে বোঝো, ওয়াকিং স্টিক মানে হলো হাঁটার লাঠি। তুমি একটা দোকানে যেও কিন্তু বলবে হাঁটার লাঠি দেন, আই মিন ইটস আ ফ্রেজ, রাইট? তার মানে দুটো মিলে কিন্তু একটি জিনিসের অস্তিত্ব। কিন্তু এখানে এই দুটো জিনিস মিলে কিন্তু একটি জিনিসের অস্তিত্ব নয়, তুমি এগুলোকে অন্যভাবেও ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো যখন এভাবে আমরা একটা কম্পাউন্ড নাউন বা ফ্রেজের সঙ্গে আইএনজি যুক্ত কোনো শব্দ পাই সেটিকে আমরা জেরান্ড বলি। কিন্তু যখন নর্মালি সেন্টেন্সগুলোকে মানে ওয়ার্ডগুলোকে আলাদা করে বলা যায়, দেখতে কিন্তু সেম মনে হবে তোমাদের, রাইট? এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। লাইক দিস, আমি আরও যদি দুই একটি এক্সাম্পল দিই তাহলে হয়তো বা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি বলি ওয়াশিং মেশিন, ওয়াশিং, সরি, WASHING, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন। তুমি একটু খেয়াল করে দেখো, ওয়াশিং মেশিন বলতে তুমি যা বোঝার সেটি কিন্তু বুঝেই গেছো। তুমি কিন্তু বলতে পারো না এ মেশিন ইজ ওয়াশিং, রাইট? এরকম না, ওয়াশিং মেশিন, রাইট? অথবা ধরো এরকম তুমি একটি শব্দ বলতে পারো আর সুইমিং পুল, সুইমিং পুল, রাইট? সুইমিং পুল বললে কিন্তু একটি জিনিসকেই বোঝায়, ওয়াশিং মেশিন বললে কিন্তু একটি জিনিসকেই বোঝায়, ওয়াকিং স্টিক বললে কিন্তু একটি জিনিসকেই বোঝায়। এরকম যখন একটি জিনিসকে বোঝায় তখন সেটিকে আমরা জেরান্ড বলি। তাহলে এই ধরনের পার্থক্যটা আশা করি বুঝে নিয়েছো। হ্যাঁ, একজন আমাকে লিখেছো স্থির অবস্থা, সেটি নিয়ে আমি এখন কথা বলবো না, কারণ এখন যদি কথা বলি তাহলে কিন্তু অনেকের মাথায় তথ্যের জট লেগে যাবে যে এ কোন ঝামেলায় পড়লাম। তাহলে এইটুকু শুধু জেনে নাও যে নাউনের আগে আইএনজি থাকলেই সেটিকে সর্বদাই পার্টিসিপল বলা যায় না, মাঝে মাঝে সেটি কিন্তু আবার জেরান্ড হয়ে যেতে পারে যদি দুটো মিলে একটি কোনো জিনিসকে বোঝায়। আপাতত আশা করি এইটুকু বুঝে নিয়েছো। ওকে, তাহলে নিচেটায় আসি। আর আমি কিন্তু তোমাদের প্রথমেই বলে দিয়েছি সবার শেষে আমি তোমাদের গ্র্যান্ড টেস্ট নেব, সেখানে আরও অনেক বিষয় তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অবজেক্টের পরে, রাইট? এই হলো অবজেক্ট, আই স দ্য ম্যান, উই নোটিস দ্য গার্ল। অবজেক্টের পরে পোস্ট মডিফায়ার হিসেবে, পোস্ট মানে কি? পরে বসবে, অর্থাৎ নাউনের পরে বসবে। এগুলোকেও আমরা পার্টিসিপল বলতে পারি। আই স দ্য ম্যান ওয়াকিং, আই স দ্য ম্যান ওয়াকিং। এই যে তোমরা একটা কাজ করো, দ্য ম্যান নিচে আন্ডারলাইন করো, নাউন লেখো, রাইট? নাউনের ঠিক পরেই যখন ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে তখন তাকে বলছি আমরা পার্টিসিপল। উই নোটিস দ্য গার্ল, দ্য গার্লের নিচে আন্ডারলাইন করো, গার্লের ঠিক পরেই ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, এটিকে আমরা বলছি পার্টিসিপল। আর নিচে শর্টকাটে তাকিয়ে দেখো কি বলা হচ্ছে, আর্টিকেল, এই যে আর্টিকেল, ওকে? আর্টিকেল যুক্ত নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, ঠিক তারপরেই ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, এটাকে আমরা বলছি পার্টিসিপল। আমার মনে হয় না যে এই ধরনের স্ট্রাকচার নিয়ে তোমার খুব বেশি সমস্যা হবে, তুমি অনায়াসেই কিন্তু এগুলো ধরতে পারবে। তাহলে ইতোমধ্যে আমরা পার্টিসিপলের দুটো বিষয় জেনে নিলাম। প্রথমটা কি দেখলাম, যে নাউন আর ডিটারমিনারের মাঝখানে আইএনজি থাকলে সেটি হলো পার্টিসিপল। আর এখানে এসে দেখলাম নাউন বা প্রোনাউনের পরে যখন আইএনজি থাকছে সেটি হচ্ছে পার্টিসিপল। আর যারা একটু গভীর থেকে বোঝো আমি তাদের জ্ঞাতার্থে বলে রাখি, বিষয়টা দেখো, আই স দ্য ম্যান ওয়াকিং। আচ্ছা, এখানে ওয়াকিং, হাঁটছেটা কে বলো তো? অবশ্যই মানুষটা হাঁটছে, রাইট? উই নোটিস দ্য গার্ল, আমরা মেয়েটিকে লক্ষ্য করেছিলাম, দেখেছিলাম টকিং, কথা বলতে। কথাটা বলছে কে? অবশ্যই মেয়েটি। তো যখন নাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, কোনো বাড়তি ধারণা দেওয়া হয়, সেটা তো অ্যাডজেক্টিভ, রাইট? আর আমরা তো জানি যেটাই অ্যাডজেক্টিভ সেটাই হচ্ছে পার্টিসিপল, রাইট? এভাবেও কিন্তু তোমরা তুলনামূলক বিশ্লেষণ করে আনসারগুলো বের করতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমরা নেক্সট 3 নাম্বারটা দেখব। ইন্ট্রানজিটিভ ভার্বের পর পার্টিসিপল বসে।
ইয়েস, তোমাকে জানতে হবে ইনট্রানজিটিভ ভার্ব কোনটি। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোনগুলো, যেইগুলোর পরে বেসিক্যালি অ্যাডভার্ব বসে। এন্টার্ড, ওয়েন্ট, স্লিপ, গো, রাইট, এইগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্ব তোমরা ছোট্ট করে লিখে নাও, যারা নতুন একেবারেই এটা বোঝো না তাদের জ্ঞাতার্থে বলবো, এন্টার্ডের নিচে লেখো ইনট্রানজিটিভ অকর্মক, ওয়েন্টের নিচে লেখো ইনট্রানজিটিভ অকর্মক। সহজ কথা, এন্টার মানে প্রবেশ করা, গো থেকে এসেছে। সবচেয়ে বেশি পরিমাণে বহু জায়গাতে যে ভার্বগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার হয়, আমি কয়েকটি ভার্ব লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও সবাই। ইনট্রানজিটিভ ভার্ব তো অনেক, তার ভিতরে কয়েকটি দিচ্ছি, প্রচুর পরিমাণে ইউজ হয়। লাইক দিস কাম, এরপরে গো, লাইক তারপরে স্লিপ, স্লিপ, এরপরে এন্টার ইজ ইকুয়াল টু ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অর্থাৎ এই ভার্বগুলোর পরে পরবর্তীতে সাধারণত কিছু বসে না, যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আর অ্যাডভার্ব পরবর্তীতে যখন আমরা কোনো কিছু বসাই তখন সেটা হয়ে যায়, বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্টিসিপল। এনিওয়ে, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, জাস্ট মুখস্থ রেখে দাও। এবারে আসো, দ্য গার্ল এন্টার্ড দ্য রুম স্মাইলিং। এইবার বলা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্বের পর যদি আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে তাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। মনে থাকবে, দ্য গার্ল এন্টার দ্য রুম স্মাইলিং, স্মাইলিং আন্ডারলাইন করো, ডান্সিং আন্ডারলাইন করো। আর যারা একেবারে বিশদভাবে আরো গভীরে প্রবেশ করে বুঝতে চাও তাদের জ্ঞাতার্থে বলে রাখি, এখানে স্মাইলিং হাসতে হাসতে এসেছিল, হাসছিল কে আসলে? ওই গার্ল। শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গিয়েছিল। নাচতে নাচতে চলে গিয়েছিল কে? ওই প্রোনাউন শি। তো আমরা তো জানি নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে সেটাও তো অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর যেটা অ্যাডজেক্টিভ সেটাই পার্টিসিপল। ব্যাপারটা এরকম না? আশা করি এইটুকু বুঝে নিয়েছো বা এই সূত্রটা মেনে নিয়েছো যে ইনট্রানজিটিভ ভার্বের পর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। কিন্তু তোমাদের সমস্যা যেটা হবে সেটা এবার আমি একটু বলছি, একটু খেয়াল করো সবাই। লাইক দিস, এই রুলসটা আমি তোমাদেরকে যখন শেখাচ্ছি তখন সামটাইমস কিন্তু আরেকটা প্রবলেম হতে পারে। লাইক আমি টেস্টটা দিই, টেস্ট দিলাম, যেমন হি অ্যাভয়েডেড স্মোকিং। তোমাদের কাছ থেকে জানতে চাই কে কোনটা রাইট উত্তর দিচ্ছ। আর হি কেম ইন ডান্সিং, ডান্সের সঙ্গে আইএনজি করলাম। দুটো করে অপশান দেব, একটি হলো জেরান্ড আর আরেকটি হলো পার্টিসিপল। সর্বদাই আমরা চেষ্টা করব তুলনামূলক বিশ্লেষণটি করার জন্য, এই জন্য প্রায় কাছাকাছি আমি দুইটি করে এক্সাম্পল দেব। ওয়েল, এবার তোমরা ঝটপট একটু আমাকে কমেন্টে জানাও যে প্রথম স্মোকিংটাকে কি জেরান্ড বলবো না পার্টিসিপল, আর পরের ডান্সিংটাকে আমি কি বলবো? জানাও দেখি। ওকে, দ্রুত। ওকে, এলোমেলো কোনো কমেন্ট করা যাবে না, জাস্ট কাজের কমেন্টটা করতে থাকো। আর শেষ একটু পরেই, সব শেষে আমি তোমাদের জন্য গ্র্যান্ড টেস্ট দিয়ে একটু টেস্ট করতে চাই যে জেরান্ড পার্টিসিপল আসলে তুমি কতটুকু দক্ষ হয়েছো। ইয়েস, ফাইন, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক আনসার দিয়েছ। ইয়েস, দেখো এখানেও কিন্তু বেসিক্যালি ভার্বের পরে আইএনজি আছে, আবার এখানেও দেখো বেসিক্যালি ভার্বের পরে আইএনজি আছে। সেটা নিয়ে আসলে সমস্যাটা হয় অনেকেরই, যে ভার্বের পরে আইএনজি থাকলে কি হয় আসলে। দেখতে হবে ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটিকে বলবো আমরা জেরান্ড, আর যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে তাকে বলবো পার্টিসিপল। থ্যাংক ইউ ভেরি মাচ যারা দুটো আনসারই রাইট দিতে পেরেছ। একটু ঝটপট একটু হাত তুলে জানান দাও তো কাদের আনসার রাইট হয়েছে, আমি দেখতে চাই।
তাহলে স্মোকিংটাকে আমি এখানে বলছি জেরান্ড, আর ডান্সিংটাকে এখানে বলছি পার্টিসিপল। কেন? ছোট্ট করে আমি একটি নোট দেব, নোটটা লিখে নিতে হবে। এখানে তোমাকে জানতে হবে ট্রানজিটিভ ভার্ব। যারা গত ক্লাস মিস করেছো তারা অবশ্যই দেখে নাও, কারণ সেখানে আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে যখন দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয় তখন তাকে বলা হয় পার্টিসিপল। তাকে বলা হয় পার্টিসিপল। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অ্যাভয়েড, স্টপ রাইটিং, অ্যাভয়েড স্মোকিং, রাইট? সো এরকম স্টপ, অ্যাভয়েড, এইগুলোর পর যখন দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয় তার নাম বলছি আমরা, সরি পার্টিসিপল বলছি, ইটস আ জেরান্ড, আমি মিস করেছি, মিসিং। আচ্ছা, তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে যখন আইএনজি হয়ে যায় তখন তার নাম হচ্ছে জেরান্ড। ক্লিয়ার? ওকে। বাট নিচেরটায় ইনট্রানজিটিভ ভার্ব, আমি কিন্তু তোমাদের ওই লিস্টটা দিয়েই দিয়েছিলাম। ইনট্রানজিটিভ ঘুরে ফিরে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, এই চারটি ভালো করে দেখে রাখো। তো ইনট্রানজিটিভ ভার্বের পর যখন ভার্বের সঙ্গে আমরা আইএনজি করেছি তখন সেটিকে আমরা বলছি পার্টিসিপল, রাইট? সো এই শর্টকাটটা জাস্ট লিখে নিতে হবে। ইনট্রানজিটিভ ভার্বের সাথে যখন আমরা পরবর্তী আরেকটি ভার্বের সঙ্গে আইএনজি করে দিই তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল। অনেক তথ্য বুঝি না, জেরান্ড পার্টিসিপল খুব বেশি কঠিন লাগে, খুব স্বাভাবিক। যখন বেশি না, জেরান্ড পার্টিসিপলের ওপরে 20 থেকে 25টি কোয়েশ্চেন্স তুমি প্র্যাকটিস করবে এবং তুলনামূলক বিশ্লেষণ করবে, তখন দেখবে সব কিছু তোমার কাছে ইজি হয়ে গেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সব শেষে ওয়েট করো, একটু পরে তোমরা একটা টেস্ট পাবে, সেখানে দেখতে পাবে গত দিনের জেরান্ডের আলোচনা আর আজকের পার্টিসিপলের আলোচনার থেকে তুমি আসলে তুলনামূলক বিশ্লেষণটা তুমি কি শিখলে। ওকে, তাহলে আশা করি হয়েছে অনেকেরই, আমি দেখতে পাচ্ছি, রাইট? এবারে আমরা যেটি বলবো এই অজানা কথাটা আমরা একটু দেখে নিই। ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে, যেটা আমি বললাম, অথবা যে ভার্বের পরে ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়। যদি কোনো ওয়ার্ডের অর্থ হয় দ্বিরুক্তিমূলক, যেমন আমরা বলি না, সে হাসতে হাসতে এসেছিল, সে নাচতে নাচতে গিয়েছিল, সে বলতে বলতে এখানে এসেছিল, এটসেট্রা, এরকম যখন একই কথা দুইবার করে বলা হয় উক্ত শব্দগুলো পার্টিসিপল হয়ে যায়, কেননা এগুলো পূর্বের নাউন বা প্রোনাউনের দোষ গুণ বর্ণনা করে। বুঝতে পারোনি না? আচ্ছা, লাইক দিস, আমি প্রথম এক্সাম্পলটাকে এখানে একটু টেনে নিয়ে আসি, এইটাকে একটু টেনে নিয়ে আসি, কারণ এটার সঙ্গে আসলে এটার একটি দারুণ সম্পর্ক রয়েছে। সে ওয়েন্ট আওয়ে ডান্সিং, তুমি খেয়াল করে দেখো ওয়েন্ট রয়েছে, ওকে, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, বাংলা অর্থ কি? নাচতে নাচতে, রাইট? এরকম নাচতে নাচতে, হাসতে হাসতে, গাইতে গাইতে, যখনই তুমি এরকম বাংলা বুঝতে পারবে, ওই যে আইএনজি যুক্ত ভার্বটি রয়েছে তার নাম বলবে তুমি পার্টিসিপল। পার্টিসিপলটা তুমি কেন বলবে? কেননা এগুলো পূর্বের নাউন বা প্রোনাউন সম্পর্কে কিন্তু দোষগুণ প্রকাশ করে। নাচছে, আমার নাচার কাজটা আসলে কে করছে? অবশ্যই সে করছে, আমার রাইট? এই হলো ব্যাপার, আশা করি বুঝে নিয়েছ। ওকে, তাহলে এবার আমরা যেটা করতে পারি, জেরান্ডের এই 5 প্রকার অবস্থান ছাড়া, জেরান্ডের গতদিনে আলোচনা করেছিলাম, জেরান্ডের 5 প্রকার আলোচনা বা মানে ওই অবস্থানগুলো ছাড়া যখনই অন্য কোথাও ভার্বের সঙ্গে আইএনজি থাকে তখনই তাকে আমরা পার্টিসিপল বলি। যেমন হিয়ারিং দ্য নয়েজ। আচ্ছা, আমরা যখন গত দিনের জেরান্ডের আলোচনা দেখেছিলাম সেখানে কি এরকম কোনো রুলস পেয়েছিলাম যে হিয়ারিং দ্য নয়েজ, এরকম কি আমরা কোথাও পেয়েছিলাম? নো। দ্য ওল্ড ম্যান সিটিং, সিটিং আন্ডারলাইন করো তোমরা। রাইডিং অন হর্স, রাইডিং আন্ডারলাইন করো। একটি সূত্র তোমাদের এখন লিখে দেব, সুন্দর করে সূত্রটা তোমরা একটু নোট করে নাও। সূত্রটা হলো, এই নোটটা তোমরা করে নেবে, যখনই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, আইএনজি, এবং তারপরে যখন থাকবে কমা, তো যখনই ভার্বের সঙ্গে আইএনজি থাকে, ভার্বের সঙ্গে আইএনজি থাকে এবং পরবর্তীতে থাকে কমা, রাইট? ভার্বের সঙ্গে আইএনজি এবং পরবর্তীতে থাকে কমা, এই কমার ক্ষেত্রে ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত অংশটি থাকে সেটিকে বলা হয় পার্টিসিপল। মোস্ট অফ দ্য টাইম, ব্যতিক্রম খুব কমই ঘটতে পারে, পার্টিসিপল, তাদেরকে বলবো আমরা পার্টিসিপল। ঠিক আছে? এই কমা দেওয়া অংশটাকে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। এরকম সিম্পল সেন্টেন্সের শুরুতে যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে তখন সেটি কিন্তু পার্টিসিপল হয়ে যায়। ঠিক আছে? এটি কিন্তু পার্টিসিপল হয়ে যায়।
তবে এটাকে পার্টিসিপল প্রমাণ করতে গেলে আরও তুমি নানাভাবে প্রমাণ করতে পারবে, যেমন হিয়ারিং দ্য নয়েজ, নয়েজ তো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। রাইডিং অন হর্স, রাইট, ঘোড়াতে চড়া সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং নাউন সম্পর্কে যখন তথ্য দেয় সেটিকে তো আমরা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলই বলতে পারি, তাই না? আচ্ছা, এই নোটটাকে আমি একটু অন্য কালার করে দিই যাতে করে বুঝতে পারো তোমরা। আচ্ছা, ওকে, একটু ওয়েট, টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ওকে, আর এইটার কথা যদি আমরা বলি, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার, সেইখানে বসে থাকা মানুষটি হ্যাপি। সিটিং, বসেটা আছে কে? মানুষটা না? মানুষ সম্পর্কে তুমি তো তথ্য দিচ্ছ, তাই না? এটি পোস্ট মডিফায়ার, এটি হচ্ছে পার্টিসিপল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং নাউনের ঠিক পরেই যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে তখন সেটিকে বলতে হয় পার্টিসিপল, রাইট? তুমি খেয়াল করে দেখো, এই যে তিনটি পজিশনে আমরা পার্টিসিপল বললাম, জেরান্ডের আলোচনায় সেগুলো ছিল না। তো জেরান্ডের আলোচনায় সেগুলো ছিল না, তার মানে এগুলোর নাম হচ্ছে পার্টিসিপল, রাইট? এই জিনিসটা একটু মনে রেখে দিও। আচ্ছা, আমার একটু সমস্যা হয়েছে এখান থেকে লাইভ স্ট্রিমে, একটু ওয়েট করো তোমরা, স্টে কানেক্টেড। ওকে, স্টপ ক্লাসের একটু আচ্ছা, হ্যাঁ, কেউ একজন বলছিল যে এফবিতে প্রবলেম। হ্যাঁ, হঠাৎ করেই এটা হয়েছে, আমি ঠিক বুঝতে পারলাম না। লাইভ স্ট্রিমিংয়ে কোনো একটি প্রবলেম হতে পারে মেবি। একটু ওয়েট, হ্যাঁ, বাকিরা একটু একটু জাস্ট ওয়েট আ লিটল বিট, একটু সময় দাও দেখি। আচ্ছা, এনিওয়ে আমরা ক্লাসটি চালিয়ে যাই। আসলে এফবি থেকে প্রবলেম হয়েছে, আমি একটু সিগন্যাল পেলাম, দ্যাটস ওয়াই আসলে ক্লাসের মাঝে একটু আমরা ওকে, তাহলে আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, ঠিক এই সিম্পল সেন্টেন্সে যখন এরকম আইএনজি থাকছে শুরুতে অথবা এইরকম জায়গাতে ঠিক নাউনের পরে, সেটিকে আমরা বলছি পার্টিসিপল, ঠিক আছে? তবে এই শুরুতেই যদি আইএনজি থাকে সর্বদাই কিন্তু সেটা যে পার্টিসিপল হয় ব্যাপারটি কিন্তু এরকম নয়। কারণ আমি তোমাকে যদি শুধুমাত্র এইটুকু শেখাই যে শুরুতে আইএনজি থাকলে সেটা পার্টিসিপল, তাহলে কিন্তু ভুলটা হয়ে যাবে। যেমন আমি যদি কোনো একটি এরকম সেন্টেন্স দিই যে রাইডিং ইজ নট অ্যান ইজি টাস্ক, একটু খেয়াল করতে হবে পার্থক্যটা আসলে কোথায়। রাইডিং ইজ নট অ্যান ইজি টাস্ক, অথবা এটাকে আমি আর একটু বলছি যে রাইডিং অন হর্স, রাইডিং অন হর্স ইজ নট অ্যান ইজি টাস্ক। আমি দুটোকেই রাখছি অ্যান্ড দেন এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করছি অপশন এ, এটি কি জেরান্ড বলতে পারি? অপশন বি, পার্টিসিপল বলতে পারি। দেখো, যা শেখানো হয় তার সাথে হালকা 19-20 করেই কিন্তু তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বিভিন্ন কোয়েশ্চেন সেট করা হয়। আর ওইটুকু যদি তুমি বুঝে নাও পড়ার সময়, তাহলেই কিন্তু পরীক্ষাতে আর তোমাকে ধাক্কা খেতে হয় না। সো তুমি একটু ট্রাই করো দেখি, যদি এই ধরনের কোনো একটি টেস্ট দেওয়া হয় যে রাইডিং ইজ নট অ্যান ইজি টাস্ক অথবা রাইডিং অন হর্স ইজ নট অ্যান ইজি টাস্ক, এক্ষেত্রে তুমি এই রাইডিংটাকে তুমি কি বলবে? তবে আমি তোমাকে আরেকটি জায়গা দিকে নজর দিতে বলবো যে দেখো, এই ধরনের রাইডিং কিন্তু তুমি এর আগে দেখেছো। জিনিসটা এক হলেও ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? রাইডিং অন হর্স ইজ নট অ্যান ইজি টাস্ক। ওকে, ইয়েস,
অনেকে তো সুন্দর করে রাশেদুজ্জামান রিমন বলছে যে সাবজেক্ট ক্যান বি জেরান্ড। ওয়াও, অনেক ভালো করে লিখে দিয়েছে। ইয়াস, রাইডিং এটি হলো বাক্যের সাবজেক্ট, তুমি খেয়াল করো এটি হচ্ছে ভার্ব। রাইডিং অন হর্স অবশ্যই পুরোটা নাউন ফ্রেজ, অবশ্যই বাক্যের সাবজেক্ট, এটি হলো ভার্ব। কিন্তু দেখো এখানে রাইডিংটা কিন্তু বাক্যের সাবজেক্ট ছিল না, এখানে হিয়ারিংটা কিন্তু বাক্যের সাবজেক্ট ছিল না, ওটা কমা দিয়ে পুরোটাই বর্ধিত অংশ, বুঝতে পারছো? কিন্তু যখন সাবজেক্ট অবস্থানে এরকম আইএনজি যুক্ত কোনো কিছু থাকে তখন সেটি নাউন হয়ে যায় বা অন্য কথায় জেরান্ড হয়ে যায়। সুতরাং শুরুতেই ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই তাকে পার্টিসিপল, এটি যদি আমি শিখিয়ে দিই তাহলে কিন্তু তুমি ধরাটা খেয়ে যাবে। সো এগুলো তোমাকে বুঝতে হবে, এই ছোট ছোট পার্থক্যগুলো অবশ্যই তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, এবার অনেক কথা বললাম, আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আর এই শেষ হলেই আমি তোমাদেরকে গ্র্যান্ড টেস্ট দিয়ে তোমাদেরকে টেস্ট করব। পার্টিসিপল চেনার আরেকটি নিয়ম রয়েছে, সেই নিয়মটা কি? পার্টিসিপল সর্বদাই চলমান বা কন্টিনিউয়াস অবস্থাকে বোঝায়। পার্টিসিপল মানে কিন্তু কন্টিনিউয়াস, মানে কোনো একটি কাজ যে ঘটছে, ঘটমান, এটা তুমি বুঝতে পারবে কিভাবে? যেমন আই স দ্য ম্যান সিঙ্গিং। আই স, আমি দেখেছিলাম, দ্য ম্যান, মানুষটিকে, সিঙ্গিং, গান গাইতে। তোমরা সিঙ্গিংয়ে আন্ডারলাইন করো এবং এটিকে পার্টিসিপল লিখে দাও। এখন কথা হলো এটি যে পার্টিসিপল এবং সেটি যে চলমান, কিভাবে বুঝবো? দেখো, আমি মানুষটিকে গান গাইতে দেখেছিলাম, বাংলা অর্থ এটি, তার মানে হলো আমি যখন দেখেছিলাম তখন মানুষটির গান গাওয়ার কাজটি চলমান ছিল। আই স দ্য ম্যান সিঙ্গিং, বুঝতে পারছো? আমি মানুষটিকে গান মানে চলমান গান গাওয়া অবস্থাতে দেখেছিলাম। আশা করি বুঝতে পেরেছ যে কোনো কোনো সময় কন্টিনিউয়াস জিনিসটাই কিন্তু হলো তোমার পার্টিসিপল। তো এটি বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা দিতে পারি, যেমন সিঙ্গিং, SIN, সিঙ্গিং ইজ মাই হবি। বোঝার চেষ্টা করো একটু যে আই লুকড অ্যাট আ সিঙ্গিং ম্যান। এইখানে একটা সিঙ্গিং, এইখানে একটা সিঙ্গিং, মানে আমি দুটো জায়গাতে সিঙ্গিং দিয়ে প্রমাণ করে দেখাবো যে একটা সিঙ্গিং দ্বারা চলমান বোঝাবে আর একটা সিঙ্গিং দ্বারা স্থির বোঝাবে। যেটা দ্বারা চলমান বোঝাবে সেটিকে বলবো আমরা পার্টিসিপল, আর যেটা স্থির বোঝাবে গত দিনের আলোচনা অনুযায়ী আমরা সেটিকে বলবো জেরান্ড। তাহলে এবার আমি তোমাদেরকে যদি বলি যে সিঙ্গিং ইজ মাই হবি, তাহলে আমি এখানে কি বলতে পারি? অপশন এ এটি কি জেরান্ড, অপশন বি ইটস এ পার্টিসিপল, পার্টিসিপল। ওই দুটি অপশানই আমি এখানে নিয়ে নেব, দেখা যাক, অ্যান্ড টেস্ট দিয়ে দেব। ঝটপট একটু আনসারটা দিয়ে দাও। আমি গত দিনে তোমাদের একটি কথা বলেছি যে আচ্ছা, সিং ইজ বিলিভিং, এডুকেশন ইজ এনলাইটেনিং, কোনো পার্থক্য নেই, দুটোই হচ্ছে নিশ্চুপ শিকদার, দুটোই হচ্ছে জেরান্ড। এটা নিয়ে কিন্তু আমরা গত দিনে কথা বলেছি। সিং ইজ বিলিভিং, ও আচ্ছা আচ্ছা, সিং ইজ বিলিভিং, আচ্ছা বিলিভিংটা হচ্ছে জেরান্ড, আর এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিংটি হচ্ছে পার্টিসিপল। ওকে, ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকেই রাইট উত্তর দিয়েছো তোমরা। সুন্দর করে বইয়ে এই অংশটা তোমরা একটু দাগিয়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর জেরান্ড পার্টিসিপল বের করার অনেক রকমের ক্রাইটেরিয়া রয়েছে, অনেক রকমের ওয়ে রয়েছে, তুমি সবগুলো যদি শিখে রাখো, যেমন এখন তুমি বাংলা দিয়ে বাংলার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করে জেরান্ড পার্টিসিপল নির্ণয় করবে। ওয়েল, আমি কিন্তু বলছি না যে সিঙ্গিং বাক্যের সাবজেক্ট তাই এটি জেরান্ড, ঠিক আছে? আমি একটু অন্যভাবে বলবো যে সিঙ্গিং ইজ মাই হবি, যে গান গাওয়াই হলো আমার কি, আমার শখ। তো আমি যখন বলছি গান গাওয়া আমার শখ, তখন কি আমি গান বলছি? না। তাহলে এটি একটি স্থির অবস্থা, স্থির অবস্থা বোঝাচ্ছে, এটি জাস্ট একটি কথা, অতএব ইটস আ জেরান্ড। কিন্তু পরেরটায় আই লুকড অ্যাট আ সিঙ্গিং ম্যান, আমি একটি গান গাওয়া মানুষকে দেখেছিলাম, গান গাওয়া মানুষের দিকে নজর দিয়েছিলাম, মানে বুঝতে পারছো? মানে আমি যখন তাকিয়েছিলাম মানুষটি গান গাওয়া অবস্থারত ছিল। আই লুকড অ্যাট আ সিঙ্গিং ম্যান, সিঙ্গিং মানে বুঝতেই পারছো তো, এটি কন্টিনিউয়াস একটি ম্যান, যে মানুষটা গান গাওয়ার কাজ চালাচ্ছিল। সুতরাং এই সিঙ্গিং
ইটস এ কন্টিনিউয়াস বা চলমান অবস্থা, সেই জন্য এটিকে পার্টিসিপল বলছি। এটি শুধু একটি কথার কথা, গান গাওয়া আমার শখ, এটি একটি কথা, একটি প্রবাদ, একটি সেন্টেন্স, স্থির অবস্থা, তাই এটি জেরান্ড। অনেকভাবে তুমি যখন প্রুভ করা শিখবে কোনো কিছু, সেটি কিন্তু অনেক দিন লাস্টিং করবে। ঠিক আছে, আশা করি পার্টিসিপলের এই মানে কি বলে সর্বদা চলমানের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো এই গত দিনের আলোচনা এবং আজকের আলোচনায় জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে যা শিখলাম তার তুলনামূলক একটি বিশ্লেষণ করি। রাইট, দেখো তোমাদের একটি কথা বলি যে যারা আজকের পার্টিসিপলের ক্লাসটি দেখছো, আমি মনে করি পার্টিসিপলের ক্লাস করে তুমি হয়তো বা 50% আত্মবিশ্বাস বা মানে কি বলে শেখার বিষয়টি তুমি কমপ্লিট করতে পারবে। তোমার এই ব্যাপারটি পূর্ণাঙ্গ হতে আরও 50% সহায়ক হবে গত দিনের জেরান্ড ক্লাসটি। সেই জন্য অবশ্যই জেরান্ডে ক্লাসটি তুমি করে আসবে, মনে থাকবে। যারা মিস করেছো অবশ্যই জেরান্ডে ক্লাসটি করে আসবে। তো গত দিনে জেরান্ড এবং আজকের পার্টিসিপলের আলোচনায় আমরা তুলনামূলক কি কি শিখলাম, লেটস সি, একটু দেখে নিই। ভার্বের সঙ্গে আইএনজি হলে এটি জেরান্ড, আবার ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটি পার্টিসিপল। আপাতত দুটো জিনিস দেখতে একেবারে সেম, মনে থাকবে। ওকে, জেরান্ড এটি বেসিক্যালি কাজ করে পার্টস অফ স্পিচ নাউনের মতো। কার মতো? নাউনের মতো। ইয়েস, এটি সবচাইতে মানে জেরান্ডের সবচাইতে বড় একটি পরিচয়, আমি একটু হাইলাইট করছি। আর পার্টিসিপল কাজ করে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভের মতো। ইয়েস, এটি হচ্ছে হাইলাইটেড একটি পয়েন্ট। ওকে, আমরা কিন্তু অনেকবার বোঝালাম জেরান্ড মানে কোনো একটি স্থির অবস্থা, স্থির অবস্থা বোঝালাম না একটু আগে? রাইট। আর পার্টিসিপল মানে কাজটি চলমান বোঝায়। দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, সেই ব্যতিক্রমের কথা এখন নাই বলি। ওকে, এবার আসো সেন্টেন্সে জেরান্ডের অবস্থান আমরা দেখেছি পাঁচটি জায়গায় 6টি হতে পারে, কিন্তু আমি আমার তুলনামূলক বিশ্লেষণের দিক থেকে বলবো যে আমরা কয়টি দেখেছি? 5টি। এটা মনে রাখার সুবিধার্থে আমি দিয়েছি। আর পার্টিসিপলের প্লেস বা স্থান দেখলাম আমরা 4টি। আপাতত আমার মনে হয় এই জেরান্ডের অবস্থান 5টি আর পার্টিসিপলের অবস্থান 4টি। গতদিন এবং আজকে যেগুলো শেখালাম এগুলো যদি জাস্ট ঘষা মজা করতে থাকো এবং বিগত বছরে চাকরিতে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো, দ্যাটস ইনাফ। অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে যে জেরান্ডকে অন্য কথায় বলা হতে পারে ভার্বাল নাউন, পার্টিসিপলকে অন্য কথায় বলা হতে পারে ভার্বাল অ্যাডজেক্টিভ। এবার একটি কাজ করি, আমি জেরান্ড সম্পর্কে সব কিছু আমি বলে দিই। জেরান্ড এটি হলো ভার্বের সঙ্গে আইএনজি, ক্লিয়ার? জেরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এটি হচ্ছে নাউন। অন্য কথায় এটিকে বলবো আমরা ভার্বাল নাউন। মানে অ্যাট এ গ্ল্যান্স যেন তুমি দেখতে পাও সেই জন্য আমি এটা দিচ্ছি, যদিও ওপরে রয়েছে, কিন্তু তারপরে আমি তোমার দেখার সুবিধার্থে যেন পার্থক্যটা বুঝতে পারো। এটিকে বলছি আমি অ্যাডজেক্টিভ, অন্য কথায় বলছি আমি ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই পয়েন্টসটুকু তোমাকে একেবারে দারুণ করে মাথায় গেঁথে নিতে হবে। ঠিক আছে, মোটামুটি আমার মনে হয় যে তুমি খুব একটা খারাপ বোঝনি। এখন তুমি কতটুকু শিখলে চলো বিগত বছরে প্রতিযোগিতায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা ট্রাই করে দেখি। যদি ট্রাই করে মানে যেগুলো আমি দেব সবগুলো যদি পেরে যাও তো আলহামদুলিল্লাহ তোমার শেখার ভেতরে পূর্ণতা এসেছে। লেটস সি, তাহলে আমরা একটু গ্র্যান্ড টেস্টে যাই। কিসের উপরে? জেরান্ড অ্যান্ড পার্টিসিপল দুটোর উপরেই। কিন্তু দেখো আমি কিন্তু লিখে দিয়েছি গ্র্যান্ড টেস্ট, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, এবং এই প্রত্যেকটি প্রশ্নগুলোই বেসিক্যালি বিগত সময়ে আসা প্রশ্নগুলোই আমি নিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে তুমি যা শিখলে সেটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে ইন ফিউচারে। ওয়েল, এই হলো গ্র্যান্ড প্র্যাকটিস। তোমরা একটু নিজেরা আগে ট্রাই করবে। ওকে, হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। He found parking is very difficult. দ্রুত টাইম ওয়েস্ট করা যাবে না। আর কতটুকু সময় তোমরা সবাই কমেন্টে আনসারগুলো দিতে থাকবে। হ্যাঁ, ভুল যাক কোনো সমস্যা নেই, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাই করো একটু। দেখা যাক।
ইয়েস, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ট্রাই করছো এবং শুরু করে দিয়েছো। আচ্ছা, পরবর্তী ক্লাস মানে যারা নতুন যুক্ত হয়েছো তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাসটি শেষ হলো, আগামী দিন হবে প্র্যাকটিস, এবং সেই দিন তোমরা আরও বেশি আত্মবিশ্বাসী হবে যে তুমি যে জেরান্ড বা পার্টিসিপল শিখলে সেটিকে তুমি প্রয়োগ করতে পারছো কিনা বা ভবিষ্যতে পারবে কিনা। ক্লাসগুলো নিয়মিত নেওয়া হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 9:30 ওকে। ঠিক আছে, ওকে। সো আমার মনে হয় এবার একটু আনসারগুলো দেওয়া দরকার। ওকে, রাইট আনসারগুলো একটু মিলিয়ে নাও। আচ্ছা, এরপরে আরও একটি টেস্ট রয়েছে, সেইখানে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, নাম্বার 1 নিয়ে কথা বলি। প্রথমত, হি ফাউন্ড পার্কিং। ফাইন্ড থেকে ফাউন্ড যারা জানো না একটু জেনে রাখো। ফাইন্ড মানে খুঁজে দেখা, খুঁজে বের করা। ফাইন্ডেরই পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড। হি ফাউন্ড পার্কিং, সে পার্কিংটাকে খুঁজে পেয়েছিল, দেখেছিল। অ্যাজ আ ডিফিকাল্ট ফ্যাক্ট লাইক দিস, এরকম যে পার্কিংটাকে সে কঠিন হিসেবে দেখেছিল, কঠিন হিসেবে পেয়েছিল, মানে গাড়ি পার্কিং করা খুব কঠিন ছিল। হি ফাউন্ড পার্কিং, যেহেতু ফাইন্ড, ফাইন থেকে ফাউন্ড, এটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বে পরে ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটি হয়ে যায় জেরান্ড। আমি কিন্তু এর আগে বলেছি, আর তোমাদের জ্ঞাতার্থে পাশে আমি ছোট্ট করে নোট দিয়ে রাখি। ট্রানজিটিভ ভার্ব বেসিক্যালি এখানে হচ্ছে ফাইন্ড। ফাইন্ড এরপরে আমরা কি করে পেয়েছি? আমরা জেরান্ড পেয়েছি। ট্রানজিটিভ ভার্ব ফাইন্ড, সেই ফাইন্ড থেকেই ফাউন্ড, এরপরেই যখন ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে তাকে আমরা বলছি জেরান্ড। রাইট? স্টপ রাইটিং, ওই রকম ব্যাপার। লেটস গো ফিশিং, ভার্বের পরেই আরেকটি ভার্বের সঙ্গে আইএনজি হলে জেরান্ড হয়, এই কথাটি ভুল। তার প্রমাণ হলো, এখানে গোয়ের পরে যখনই আমি ভার্বের সঙ্গে আইএনজি করেছি, এই ফিশিংটার নাম হয়ে গেছে কিন্তু পার্টিসিপল, যেটাকে আমরা অন্য কথায় বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা নতুন আছো আমার সঙ্গে, পার্টিসিপলকে অন্য কথায় কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও বলা যেতে পারে, অবাক হওয়ার কোনো কারণ নেই। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো ইনট্রানজিটিভ ভার্বের পর যদি কখনো পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। সো তোমাকে জানতে হবে, বারবারই কিন্তু জানতে হচ্ছে যে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ। আমরা ভার্বের লেসনে এসে সেই বিষয়টিকে আরও বেশি ক্লিয়ার করব। তাহলে এখানে যে নোটটা আমি এখানে দিতে চাই সেটি হলো ইনট্রানজিটিভ ভার্ব প্লাস এরপরে কি বসে? পার্টিসিপল, পার্টিসিপল। ওকে, আমি একটু কালারিং করে দিই। আচ্ছা, এখানে মেবি আমার এই কালারটা করা উচিত না, তাহলে তোমাদের চোখে পড়বে। ওকে, সো ইনট্রানজিটিভ ভার্ব, ওই যে গো, স্লিভ, ইন্টার, কাম, রাইট, এগুলোর পর যখন ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে তার নাম হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? অ্যান্ড নিচেটা আসি, হি ইজ ফন্ড অফ রাইডিং, সে কোনো কিছুতে চড়তে খুব ভালো লাগে। চড়া প্রিয় মানুষ। আচ্ছা, এখানে একটি কথা বলি, গত দিনে যখন আমি জেরান্ডে ক্লাস নিই সেখানে বলেছিলাম প্রিপোজিশনের পরেই যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে তার নাম হচ্ছে জেরান্ড। ইয়েস, আমি অস্বীকার করছি না, এটি অবশ্যই জেরান্ড, এটি অবশ্যই জেরান্ড। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটি জেরান্ড হয়ে যায়। অন্য কথায়, প্রিপোজিশনের ঠিক পরেই ভার্বের সঙ্গে আইএনজি থাকলে জেরান্ড হয়। তাহলে পাশে আমি ছোট্ট করে একটু নোট করে দিই, লাইক দিস, প্রিপোজিশন প্লাস কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়, জেরান্ড হয়ে যায়। প্রিপোজিশন প্লাস কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়। আচ্ছা, কালারিংটা আমি আগেটাই দিতে চাই। ওকে, ঠিক একইভাবে এখানে কি হয়ে গেল? জেরান্ড হয়ে গেল। বাট 4 নাম্বারে আসি এবার আমরা। 4 নাম্বারে কিন্তু অনেকেই এই রুলটা মেনে কিন্তু ভুলটা করে ফেলতে পারে, কারণ তারা যদি মনে করে প্রিপোজিশনে পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই জেরান্ড, তাহলে 3 নাম্বারে ঠিক আছে, কিন্তু 4 নাম্বারে এসে ধরা খেয়ে যাবে। সো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। দেখো, কেম,
কেম, রাইট? সো কেম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন প্রেপোজিশন থাকে বা কোনো গ্রুপ ভার্ব গঠিত হয়, ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেপোজিশন যদি থাকে এবং তারপরে যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, ইটস আ পার্টিসিপল। ইটস আ পার্টিসিপল। আচ্ছা, নোটটা করে দিই, তাহলে কথা কম বলা লাগবে। সেটি হলো ইন ট্রানজিটিভ ভার্ব, এরপরে যদি থাকে প্রিপোজিশন, রাইট, তারপরেরটা হয়ে যাবে জেরান্ড। আমার মনে হয় ইতোমধ্যে অনেকের রাগ শুরু হয়ে গেছে যে এই ট্রানজিটিভ, এই ইনট্রানজিটিভ তুই কতবার আসবি, তোকে দেখে ছাড়বো। ইয়েস, এই ধরনের একটা ভিতরে জিদ পয়দা করো, তোমাকে জানতে হবে। আর হ্যাঁ, তুমি কোনোদিন হয়তো বা জানতেই না যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নামে কিছু একটা রয়েছে। তো এখন যখন জানলে, পরবর্তীতে তুমি যখন এই বিষয়টা পড়তে যাবে, দেখবে সেখানে কিন্তু অনেক মজা খুঁজে পাবে। আমি এই জন্যই বারবার তোমাদের একটি কথা বলি, তুমি যতটুকু পড়ছো, যতটুকু তোমাকে শেখাচ্ছি, সবটুকুই যে তুমি একদিনে শিখে ফেলছো, ব্যাপারটি কিন্তু এরকম নয়। আমি 1 ঘন্টা ক্লাস নিলে হয়তো বা হতে পারে যে তুমি কি বলে 30 মিনিট হয়তো বা তুমি পড়াটাকে ভালোভাবে নিতে পেরেছো, বাকি 30 মিনিট তোমার কনসেন্ট্রেশন কোনো কারণে ছিল না, এটসেট্রা। কিন্তু তুমি দেখতে থাকো, পরিচিত হতে থাকো, দেখবে একসময় কোনো না কোনো সময় ওইগুলো তোমাকে দারুণভাবে হেল্প করবে। সো ইনট্রানজিটিভ ভার্ব এরপরেই প্রেপোজিশন এবং তারপরেই সরি 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 আমি দিয়ে ফেলেছি জেরান্ড, ইটস এ পার্টিসিপল হবে, পার্টিসিপল হবে, রাইট? সো এটাকে আমরা কি বলছি? পার্টিসিপল বলছি, রাইট? এখানে আমি দেব রেড অ্যান্ড এখানে দেব আমি এই কালারটা। ওকে, আচ্ছা, এখানে 4টি আমি টেস্ট দিয়েছিলাম, যাদের 4টি হয়েছে তারা আমাকে একটু জানাও। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ বলছে যে সবগুলো হয়েছে। ওয়াও, মুনিয়া নূর মুন্নি বলছে আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে। আচ্ছা, এদিকে মুক্তা ডালি বলছে 4টি হয়েছে। আলামিন বলছে 4টি হয়েছে। ঠিক আছে, নেক্সটের জন্য রেডি হয়ে যাও, এখানে শেষ নয়, আরও 4টি আমি টেস্ট দিলাম ঝটপট, এবং এই 4টির আনসারটা দিয়ে দাও দ্রুত। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই রাইট আনসার করেছে এবং অনেকগুলোই হয়েছে। দ্রুত। আগামী দিনে আরও আমরা অনেক প্র্যাকটিস পাবো। হ্যাঁ, সেই দিন কিন্তু দেখতে পাবে যে তোমার শেখা বিষয়টি তুমি কতটুকু কাজে লাগাতে পারছো, বা সেখানেও তুমি বুঝে নিতে পারবে তুমি যা শিখলে বিভিন্ন চাকুরি পরীক্ষাতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে এসেছিল, সেগুলো তুমি কতটুকু সলভ করতে পারছো। ওয়েল, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমাদের হয়েছে। এবার নেক্সট কিন্তু আরেকটি টেস্ট দিয়েছি, ঝটপট আনসারটা করা শুরু করে দাও। এটিকে বলবো আমি গ্র্যান্ড টেস্ট 02। এটিকে বলছি আমি গ্র্যান্ড টেস্ট 02। দ্রুত। দ্রুত আনসারটা করে দাও। বলে দিয়েছি, তোমাদের কি মনে আছে সেটি? আশা করি মনে আছে। আমি কিন্তু আরেকটি টেস্ট দিয়েছি, তোমরা এটা বুঝতে পারছো কি না? দ্রুত। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। ওকে, ফাইন। আর বেশি সময় দেব না, 30 সেকেন্ডস।